ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 8 লেসন 4 দ্য গ্রেট এস্কেপ বাই সুগত বোস। দ্য গ্রেট এস্কেপ, মহান পলায়ন বা মহান উদ্দেশ্যে পলায়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সিচুয়েশনকে ভারতের স্বাধীনতা সংগ্রামের অনুকূলে কাজে লাগানোর জন্য 1941 সালের 16ই জানুয়ারি সুভাষচন্দ্র দেশমাতৃকাকে শেষ বিদায় জানিয়ে দেশমাতৃকা ত্যাগ করেছিলেন। তার লোমহর্ষক কাহিনী সুগত বোস তার লেখনীতে তুলে ধরেছেন। যে রাত্রে তিনি পলায়ন করেছিলেন সেই রাত্রের কাহিনী এই উদ্ধৃত অংশে আমরা আলোচনা করব। নেতাজি সুভাষচন্দ্র বোস এত বিরাট ব্যক্তিত্ব যে স্বল্প কথায় তার সম্পর্কে বলা একেবারেই অসম্ভব। আমরা লেখক পরিচিতি জেনে নিই, তারপরে আমরা ইন্ট্রোডাকশনে চলে যাব। সুগত বোস ইজ এ হিস্টোরিয়ান, অথর অ্যান্ড দ্য গার্ডিনার প্রফেসর অফ ওসিয়ানিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স এট হার্ভার্ড ইউনিভার্সিটি। হার্ভার্ড ইউনিভার্সিটি পৃথিবীর প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়। 1636 সালে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে বিশ্বের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এর র্যাঙ্ক হচ্ছে নাম্বার 2। এই বিশ্ববিদ্যালয় থেকে অনেক নোবেল লরিয়েট তৈরি হয়েছে। অনেক গবেষক এই বিশ্ববিদ্যালয় থেকে নোবেল পুরস্কার পেয়েছেন এবং তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে বিশ্বের প্রথম শ্রেণীর 100টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কোনো ভারতীয় বিশ্ববিদ্যালয় জায়গা করে নিতে পারেনি। এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুগত বোস। এখন গার্ডিনার প্রফেসর সম্পর্কে তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে, গার্ডিনার প্রফেসর বলতে কি বোঝায়? আমরা গার্ডিনার প্রফেসর নিয়ে সংক্ষেপে একটু বলে নিই। 1948 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গার্ডিনার চেম্বার অফ ওসেনিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স প্রতিষ্ঠিত হয়। এই চেয়ারটির নামকরণ করা হয়েছে উইলিয়াম হাওয়ার্ড গার্ডিনার, যার মৃত্যু নিউ ইয়র্ক সিটি 21 জুন 1952 সালে। 1928 থেকে 1933 সাল পর্যন্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী লীগের সভাপতি ছিলেন। তার সম্মানে এই পদটি তৈরি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গার্ডিনার রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং বিশ্বনীতি বিষয়ক পররাষ্ট্র দপ্তরের পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 1947 সালে তার মৃত্যুর পর তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মহাসাগরীয় ইতিহাস ও বিষয়ক গার্ডিনার চেয়ার দান করার জন্য $2.5 লক্ষ বেশি অর্থ রেখে যান। তার উইলে তিনি উল্লেখ করেছিলেন যে এই অর্থ সমুদ্রের ভূগোল ও ইতিহাস এবং সমুদ্রের উপরে বা তার উপরে চলাচলকারী জাহাজগুলির অধ্যয়ন ও শিক্ষাদানের জন্য ব্যবহার করা হবে। তাহলে বোঝা গেল গার্ডিনার প্রফেসর একটা বিশেষভাবে সম্মানিত চেয়ারের নাম। 1948 থেকে 1965 সাল পর্যন্ত গার্ডিনার প্রফেসর ছিলেন রবার্ট জি এলভিয়ান। 1965 থেকে 1982 পর্যন্ত এই পদ অলঙ্কৃত করেন জে.এইচ. পেরি। 1982 থেকে 2001 পর্যন্ত এই পদে নিয়োগ স্থগিত ছিল। 2001 থেকে বর্তমান পর্যন্ত এই পদ অলঙ্কৃত করে বসে আছেন আমাদের ভারতের নেতাজির গ্র্যান্ড নেফিও, ভাইপো নাতি সুগত বোস। তাহলে দেখো সুগত বোসের সংক্ষিপ্ত জীবনী আমরা আলোচনা করে নিই। সুগত বোস ইজ এ হিস্টোরিয়ান, অথর অ্যান্ড দ্য গার্ডিনার প্রফেসর অফ ওসেনিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি। অত্যন্ত প্রেস্টিজিয়াস বিশ্বের প্রথম সারির এক বিশ্ববিদ্যালয়ের ওসেনিক হিস্ট্রি এবং অ্যাফেয়ার্স এই বিভাগের গার্ডিনার প্রফেসর এবং একাধারে তিনি একজন ঐতিহাসিক এবং লেখক। Born to eminent freedom fighter Dr. Shishir Kumar Bose and Mrs. Krishna Bose, he is the grand nephew of Netaji Subhash Chandra Bose and the grandson of Sharat Chandra Bose. তার বাবা ছিলেন প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ডক্টর শিশির কুমার বোস এবং মা ছিলেন কৃষ্ণা বোস। হি ইজ দ্য গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদার নাতি। নেতাজি সুভাষচন্দ্র বসুর অগ্রজ শরৎচন্দ্র বসু, তার নাতি হচ্ছেন সুগত বসু, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্র্যান্ড নেফিউ, ভাইপো নাতি সুগত বসু। In 2011, Bose published his Majesty's Opponent। 2011 সালে
সুগত বসু তার বিখ্যাত বই হিজ ম্যাজেস্টিস ওপোনেন্ট এই বইটি প্রকাশ করেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্ট ফ্রম দিস বুক। বর্তমান যে পাঠ্যাংশটি সেটা এই বই থেকে নেওয়া হয়েছে। এই পাঠ্যাংশে আলোচনা করা হয়েছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু শেষবারের মতো যখন ভারত ছেড়েছিলেন 1941 সালের 16 জানুয়ারি মধ্যরাত্রে, তার একটা মর্মস্পর্শী বিবরণ। কিন্তু আমরা একটু ইন্ট্রোডাকশনে জেনে নেব যে তিনি কেন ভারত ছেড়েছিলেন, তারপর আমরা চলে আসবো পাঠ্যাংশে। 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে, তখন সুভাষচন্দ্র বুঝতে পারলেন যে এক সুবর্ণ সুযোগ ব্রিটিশদের বিরুদ্ধে বাইরের থেকে লড়ার। ব্রিটিশরাও বুঝতে পেরেছিল যে এই সময় যদি সুভাষচন্দ্রকে ছেড়ে দেওয়া হয় তাহলে উনি যে কোনো সময় অঘটন ঘটিয়ে দেবেন। গান্ধীজি অহিংস আন্দোলন চালাচ্ছিলেন, তিনি সশস্ত্র আন্দোলনের বিরুদ্ধে। গান্ধীজি এবং সুভাষচন্দ্রের পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকলেও গান্ধীজি সুভাষচন্দ্র সম্পর্কে মন্তব্য করেছিলেন, আনডাউটেডলি এ প্যাট্রিয়ট দো মিসগাইডেড। নিঃসন্দেহে তিনি একজন দেশপ্রেমিক, কিন্তু তিনি ভুল পথে চালিত। সুভাষচন্দ্রের সশস্ত্র আন্দোলন গান্ধীজি সমর্থন করতে পারেননি, তাই দেশ থেকে সেরকম কোনো সাহায্য পাওয়া যাবে না এটা বুঝতে পেরে সুভাষচন্দ্র ভারত ছাড়তে চেয়েছিলেন, কিন্তু ব্রিটিশরা সেটা বুঝতে পেরেছিল, তাই তারা তাকে জেলে পুরে দিল। কিন্তু জেলে তার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটতে লাগলো, এবং সুভাষচন্দ্র যদি জেলে মারা যান তাহলে ব্রিটিশরা জানতো যে দেশে আগুন জ্বলে যাবে, আর শান্তি শৃঙ্খলা রক্ষা করা যাবে না। তাই ব্রিটিশরা তাকে গৃহবন্দী করে রাখলো। তুমি বাপু ঘরেই থাকো, কিন্তু নির্দিষ্ট কয়েকজন আত্মীয় স্বজন বাদ দিয়ে কারোর সাথে দেখা করতে পারবে না। চারদিকে পুলিশ প্রহরা বসিয়ে দিল। সুভাষচন্দ্র দেখলেন তাকে বেরোতেই হবে যে কোনো প্রকারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই সুযোগ তাকে কাজে লাগাতেই হবে। সুভাষচন্দ্র তার পরিবারে পরিচিত ছিল রাঙ্গা, তার ডাকনাম ছিল রাঙ্গা। তার ভাইপো ভাইজিরা তাকে বলতো রাঙ্গা কাকা। তার এই গৃহত্যাগের কথা শুধুমাত্র দুজন জানত, তার ভাইজি ইলা আর এক ভাইপো দ্বিজেন। এরা বাদ দিয়ে আর কেউ জানতো না। এমনকি শিশির কুমার বসু, যিনি তাকে গাড়ি করে পৌঁছে দিয়েছিলেন বিহারের মোকামা পর্যন্ত, তিনিও জানতেন না যে সুভাষচন্দ্র তার কাকা রাঙ্গা কাকা কোথায় যাচ্ছেন। সুভাষচন্দ্রের দেশপ্রেম ছিল 24 ক্যারেট সোনার থেকেও খাঁটি। তিনি ছিলেন অসম্ভব জনপ্রিয়। শিশির কুমার বসুর সাহায্যে গাড়ি চালিয়ে তিনি গভীর রাত্রে কলকাতা থেকে বেরিয়ে গেলেন, যাতে ব্রিটিশরা সন্দেহ না করে। সেই জন্য তার রুমে তিনি আলো জ্বালিয়ে রাখতে বলেছিলেন, এবং নিয়মিত কিছু চিঠিপত্র আসত। ব্রিটিশদের জানতে এটা সময় লেগেছিল 4-5 দিন। তারপর যখন তারা বুঝতে পারল যে সুভাষচন্দ্র দেশ ছেড়ে চলে গেছে, এরপর চলল তদন্ত। যারা যারা তাকে সাহায্য করেছিল তাদের উপর নেমে এলো অত্যাচারের খড়গ। বিহার থেকে ছদ্মবেশে তিনি চলে গেলেন পাঞ্জাব সীমান্ত, সেখান থেকে আফগানিস্তান সীমান্ত বেয়ে চলে গেলেন রাশিয়া। ঠিক সেই সময় জার্মানি রাশিয়া আক্রমণ করে বসছে। রাশিয়াতে গিয়ে তিনি আর বিশেষ সুবিধা করতে পারলেন না, তিনি চলে গেলেন জার্মানিতে গিয়ে হিটলারের অ্যাপয়েন্টমেন্ট পেতেই বেশ কয়েকদিন সময় লেগে গেল। অবশেষে তিনি যখন হিটলারের মুখোমুখি হলেন, হিটলারের অ্যাপয়েন্টমেন্ট পেতে সমর্থ হলেন, তিনি তখন বললেন যে ইংরেজরা আপনার শত্রু, আপনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছেন, ইংরেজরা আমাদের শত্রু, ইংরেজরা আমাদের দেশ এত বছর ধরে শাসন করেছে, আপনি আমাদের সাহায্য করুন, ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে আপনি আমাদের সাহায্য করুন। হিটলার বললেন, আপনার দেশ তো অনেক দূরে, ভারতবর্ষ, এখান থেকে আমি কিভাবে আপনাকে সাহায্য করব? আপনি বরং জাপান চলে যান, আমি জাপান কর্তৃপক্ষকে বলে দিচ্ছি, তারা বরং আপনাকে সাহায্য করতে পারে। কিন্তু মিস্টার বোস, আপনাকে আমরা বিমানে জাপান পাঠাতে পারবো না, এখন চারদিকে যুদ্ধ চলছে, যে কোনো মুহূর্তে শত্রু বাহিনী বিমানকে ভূপাতিত করে গুলি করে নামিয়ে দিতে পারে, আর আপনি মারা গেলে সারা পৃথিবী চিরকালের জন্য বলবে যে আমি আপনাকে খুন করিয়েছি। তাহলে আপনাকে কিন্তু সাবমেরিনে করে যেতে হবে। বিমানে গেলে একদিনের মধ্যেই হয়তো যাত্রাটা হয়ে যেত, কিন্তু সাবমেরিনে এই যাত্রা লেগেছিল পাক্কা 3 মাস। কোনো উপায়ান্তর না দেখে সুভাষচন্দ্রকে রাজি হতে হলো সাবমেরিনে। তার সাবমেরিনে যাত্রার সঙ্গী হলেন মেজর আবিদ হাসান।
জার্মানি থেকে একটা সাবমেরিন ছাড়লো, জাপান থেকে একটা সাবমেরিন ছাড়লো। সাবমেরিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে সাবমেরিন হচ্ছে ব্যাটারি চালিত। 24 ঘন্টা চলার পর সাবমেরিনকে ব্যাটারি চার্জ করার জন্য উপরে উঠে আসতে হয়, জেনারেটর চালানো হয়, সেই জেনারেটর বিদ্যুতে ব্যাটারি চার্জ হয়, তারপর আবার সাবমেরিন চলে। জার্মান সাবমেরিনের নাম ছিল U-180। ছোট্ট একটি প্রকোষ্ঠের মধ্যে তার আবিদ হাসানকে সঙ্গী করে সেখান থেকে তিনি বেরিয়ে পড়লেন। জাপানি সাবমেরিনের নাম ছিল I-29। দুটি সাবমেরিন মাদাগাস্কারের কাছে মিলিত হলো। প্রথম এইভাবে পৃথিবীর ইতিহাসে প্রথম সাবমেরিন থেকে সাবমেরিনে কোনো যাত্রীকে ট্রান্সফার করা হলো। সেখানে সুভাষচন্দ্র এবং আবিদ হাসানকে জাপানি সাবমেরিনে ট্রান্সফার করা হলো। 3 মাস লেগেছিল এই জার্নিতে। ছোট্ট একটি প্রকোষ্ঠে বসে বসে, সেখানেই তার পাশে একটি ছোট্ট ল্যাট্রিন বাথরুম, সেখানে বসে বসে ঘুম। 3 মাস সুভাষচন্দ্র এইভাবে জার্মানি থেকে জাপানে এসেছিলেন। তারা এসে নেমেছিল ইন্দোনেশিয়ার সবংয়ে। সেখান থেকে তারা চলে যায় সিঙ্গাপুর এবং সেখান থেকে টোকিও। এই যাত্রাপথ কিন্তু মসৃণ ছিল না, পদে পদে ছিল বিপদের হাতছানি। সুভাষচন্দ্রের যাত্রাসঙ্গী মেজর আবিদ হাসান এই যাত্রার সুন্দর বিবরণ দিয়েছেন। তিনি সুভাষচন্দ্রের পার্সোনাল সেক্রেটারিও ছিলেন। এর যাত্রার প্রত্যেকটি মিনিটে লুকিয়ে ছিল বিপদ। 3 মাস লাগার কারণ, দিনের বেলায় তাদেরকে সমুদ্রের নিচে ডুবে থাকতে হতো, শুধুমাত্র রাত্রেবেলায় সাবমেরিনটি চলত। আটলান্টিক মহাসাগরে একবার তারা খুব অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন। ভুল করে তাদের সাবমেরিন একবার সমুদ্রের উপরে ভেসে উঠেছিল, আর শত্রু বাহিনীর জাহাজ তাদেরকে শনাক্ত করতে পেরেছিল। সাবমেরিনটিকে গুড়িয়ে দেওয়ার জন্য তারা সবেগে ছুটে আসে শত্রু বাহিনীর জাহাজ। সাবমেরিনটি ডুবতে বেশ খানিকটা সময় লাগিয়েছিল, কিন্তু সুভাষচন্দ্র ছিলেন নির্বিকার। ঠান্ডা মাথায় তিনি বসেছিলেন নির্বিকার চিত্তে। শত্রু জাহাজ মাত্র কয়েক গজ দূরে, ঠিক সেই সময় সাবমেরিনটি ডুবে যেতে সমর্থ হয়েছিল, নতুবা ইতিহাস নতুনভাবে লেখা হতো। এই যাত্রাতে আর সেরকম বড় বিপজ্জনক ঘটনা ঘটেনি। সুভাষচন্দ্র যখন জাপানের টোকিওতে পৌঁছালেন, তখন সেখানে উপস্থিত ছিলেন, তখন জাপানে ভারতীয় আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব নিয়ে দড়ি টানাটানি চলছে রাসবিহারী বোস এবং ক্যাপ্টেন মোহন সিং আজাদ। রাসবিহারী বসু তিনি ছিলেন একজন বিরাট বিপ্লবী, কিন্তু তিনি স্বাধীনতার পর সেরকমভাবে সম্মান পাননি, অনেকটাই উপেক্ষার শিকার হয়েছেন। তিনি মনে প্রাণে চাইছিলেন যে কোনো একজন বড় মাপের ভারতীয় জাতীয়তাবাদী নেতা যদি এখানে চলে আসেন, তাহলে আজাদ হিন্দ বাহিনীর ভার তিনি তার হাতে দিয়ে নিশ্চিন্ত হবেন। এবং ঠিক সেই সময় ঈশ্বর প্রেরিত হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু সেখানে পৌঁছে গেলেন এবং রাসবিহারী বসু তৎক্ষণাৎ আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব তার হাতে সমর্পণ করলেন। তিনি হলেন আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক। এরপর বাকিটা ইতিহাস। আজাদ হিন্দ বাহিনী জাপান বাহিনীর সাহায্য নিয়ে ব্রিটিশ শাসিত ভারত আক্রমণ করেছিল এবং অনেকটা সফল হয়েছিল, কিন্তু মাঝপথে যখন আমেরিকা তার বিপুল রণসম্ভার নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির হয়ে যোগদান করে, তখন যুদ্ধের মোড় ঘুরে যায়। জাপানিরা একবার পার্ল হারবারে বোমাবর্ষণ করে, আর ঠিক সেই সময় আমেরিকা তার বিপুল রণসম্ভার নিয়ে মিত্রশক্তিতে যোগদান করে। এর পরের ইতিহাস নিয়ে বিস্তারিত জানতে তোমরা পড়তে পারো আমি সুভাষ বলছি, শৈলেশদের লেখা অত্যন্ত জনপ্রিয় বই আমি সুভাষ বলছি। আজাদ হিন্দ বাহিনীর আক্রমণ হয়তো ভারতবর্ষকে ব্রিটিশদের থেকে সরাসরি স্বাধীন করতে পারেনি। সুভাষচন্দ্র বসুর মৃত্যু নিয়ে অনেক রহস্য, অনেক ধোঁয়াশা রয়ে গেছে। এগুলো নিয়ে বিস্তারিত জানতে তোমরা পড়েছিলেন নেতাজি ফিরেছিলেন অনুজ ধর, ব্যাক ফ্রম দ্য ডেড, ইনসাইড দ্য সুভাষ বোস মিস্ট্রি, অনুজ ধরেরই লেখা। হোয়াট হ্যাপেন টু নেতাজি, অনুজ ধরের জনপ্রিয় বই। ইন্ডিয়াজ বিগেস্ট কাভার আপ, গুমনামি বাবা, অধীর সোমের লেখা। নেতাজি ফিরেছিলেন, এই বইটা তোমরা পড়তেই পারো, অনুজ ধরের লেখা। তোমরা সবাই জানো তাইহুকুর এক রহস্যময় বিমান দুর্ঘটনায় নেতাজি মারা গিয়েছিলেন, এটা রটিয়ে দেওয়া হয়। আর নেতাজির শেষ পরিণতি কী হয়েছিল এটা নিয়ে একটা রহস্য থেকেই গেছে। ভারত সরকার সরকারিভাবে এই রহস্য উন্মোচন করেনি, কিন্তু মুখার্জি কমিশন বলে একটা কমিশন বসেছিল
জাস্টিস মুখার্জি কিন্তু মন্তব্য করেছিলেন যে গুমনামি বাবা বলে ভারতবর্ষে যাকে পাওয়া গিয়েছিল তিনি ছিলেন নেতাজি। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে, কিন্তু কতকগুলো ঘটনা সেখানে আজাদ হিন্দ বাহিনীর টপ কমান্ডাররা মাঝে মধ্যেই দেখা করতে যেত। তাহলে তারা কেন যেত সেখানে? সুভাষচন্দ্রের ব্যবহৃত বেশ কিছু জিনিসপত্র সেখান থেকে পাওয়া গিয়েছিল। এরকম আরও অনেক প্রশ্ন আছে যেগুলোর ঠিক উত্তর পাওয়া যায় না। এগুলো নিয়ে বিস্তারিত জানতে তোমরা এই বইগুলো পড়তে পারো। আমি আবার বলছি, আমি সুভাষ বলছি, শৈলেশ দের লেখা ব্যাক ফ্রম দ্য ডেড, ইনসাইড দ্য সুভাষ বোস মিস্ট্রি, হোয়াট হ্যাপেন টু নেতাজি, ইন্ডিয়াজ বিগেস্ট কাভার আপ, এই 4টি বইয়েরই লেখক হচ্ছেন অনুজ ধর। গুমনামি বাবা অধীর সোমের লেখা, নেতাজি ফিরেছিলেন, এই বইটিও লিখেছিলেন অনুজ ধর। এই বইগুলো তোমরা পড়তে পারো। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাডলি কিন্তু এক সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছিলেন যে তারা ভারতকে স্বাধীনতা দিতে বাধ্য হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর কারণেই। আজাদ হিন্দ বাহিনীর আক্রমণে অনুপ্রাণিত হয়ে যখন নৌ বিদ্রোহ ঘটেছিল, তখন ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে এই ভারতকে আর বাগে রাখা যাবে না, আর দমিয়ে রাখা যাবে না। অবশেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাডলি ঘোষণা করলেন যে দায়িত্বশীল নেতৃবর্গের হাতে ক্ষমতা ট্রান্সফার করা হবে। এই ক্ষমতা হস্তান্তরের সময় এক অত্যন্ত বেদনাবিধুর ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে দাঙ্গা। ভারত ভেঙে 3 টুকরো হয়ে গেছিল এবং সেই দাঙ্গার স্মৃতি এখনও ঘুরে ফিরে আসে। যাই হোক, আমরা সংক্ষেপে জেনে নিলাম কেন নেতাজি ভারত ছেড়ে চলে গিয়েছিলেন। তাইহুকুর বিমান দুর্ঘটনা যে পুরোপুরি সাজানো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নেতাজির মৃত্যু রহস্য ভারত সরকার চাইলে সরকারিভাবে উন্মোচন করতে পারতেন, কিন্তু যাই হোক, ভারত সরকার কী কারণে করেনি, ইট ইজ বেস্ট নোন টু দেম। এরপর আমরা চলে আসি টেক্সটে। তাহলে এরপর আমরা টেক্সট শুরু করি। শুরু করার আগে 2টো প্রশ্ন রয়েছে, দেখো এগুলো আমরা একটু আলোচনা করে নিই। লেটস শেয়ার। নাম্বার 1, হোয়াট কোয়ালিটিস ডু ইউ থিঙ্ক ইউ শুড পজেস ইন অর্ডার টু বি এ লিডার? লিডার, নেতা, লিড থেকে আসছে লিডার। হোয়াট কোয়ালিটিস ডু ইউ থিঙ্ক ইউ শুড পজেস ইন অর্ডার টু বি এ লিডার? নেতা হতে গেলে কি কি গুণাবলী থাকা দরকার বলে তুমি মনে করো? এই প্রশ্নটা কেন করেছে বলো তো? কারণ সুভাষচন্দ্র ছিলেন বিরাট মাপের নেতা এবং একজন আদর্শ নেতার যা যা গুণাবলী থাকা দরকার সবই তার মধ্যে ছিল। দেখো, আমরা এই গুণাবলী আমরা একটু আলোচনা করে নিই। একজন আদর্শ নেতার মধ্যে অনেক গুণাবলী থাকা উচিত। সততা, ন্যায়পরায়ণতা। একজন আদর্শ নেতাকে অবশ্যই সৎ এবং ন্যায়পরায়ণ হতে হবে। তার কথা ও কাজে মিল থাকতে হবে এবং সর্বদা সত্য ও ন্যায়ের পথে চলতে হবে, যে গুণাবলী বর্তমান নেতাদের মধ্যে বড্ড অভাব রয়েছে। দূরদৃষ্টি। একজন নেতাকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। নেতাকে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে একটি সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। যোগাযোগ দক্ষতা, কমিউনিকেটিভ স্কিল। নেতাকে অন্যদের সাথে স্পষ্টভাবে এবং কার্যকরভাবে যোগাযোগ করতে সক্ষম হতে হবে। তিনি যদি একাধিক ভাষা জানেন, এটা তার একটা পজিটিভ পয়েন্ট। নেতাজি সুভাষচন্দ্র বসু প্রায় 4 থেকে 5টি ভাষা জানতেন। আত্মবিশ্বাস। নেতাকে নিজের উপর এবং তার দলের উপর আত্মবিশ্বাসী হতে হবে। দায়িত্বশীলতা। নেতাকে তার কাজের এবং দলের সবার কাজের জন্য দায়িত্ব নিতে হবে। যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেবার ক্ষমতা রাখতে হবে এবং হতাশ না হয়ে সমস্যা মোকাবিলা করতে সক্ষম হতে হবে। সহানুভূতি। নেতাকে অন্যদের প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং তাদের অনুভূতি বুঝতে চেষ্টা করতে হবে। দলীয় মনোভাব। নেতাকে দলের সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে এবং সবার মতামতকে গুরুত্ব দিতে হবে। অনুপ্রেরণা দেওয়া। নেতাকে তার অনুসারীদের উৎসাহিত করতে হবে এবং তাদের মধ্যে কাজের আগ্রহ তৈরি করতে হবে। এছাড়াও নৈতিকতা। একজন নেতাকে সর্বদা নৈতিক ও আদর্শের পথে চলতে হবে। তো দুঃখের বিষয়, এর অধিকাংশ গুণাবলী বর্তমান রাজনৈতিক নেতাদের মধ্যে অভাব রয়েছে। এছাড়া একজন আদর্শ নেতার মধ্যে সৃজনশীলতা, সমস্যা সমাধান করার ক্ষমতা, সময়জ্ঞান ইত্যাদি থাকা উচিত। তুমি যদি সুভাষচন্দ্রের জীবনী পড়ো তাহলে দেখবে নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে সমস্ত ধরনের গুণ বিরাজ করত। এই সমস্ত গুণগুলি সমাহার তার মধ্যে লক্ষ্য করা যেত। তিনি এত জনপ্রিয় ছিলেন যে জেলে থাকাকালীন তিনি কলকাতা
মিউনিসিপ্যালিটির মেয়র হিসেবে নির্বাচিত হন এবং তিনি দুবার কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। একবার কংগ্রেসের সভাপতি হিসেবে তার নির্বাচিত হওয়াকে স্বয়ং গান্ধীজি মেনে নিতে পারেননি। তাহলে দেখো, লেটস ডিসকাস ইন ইংলিশ। An ideal leader should possess some important qualities. These include honesty, courage, foresight, communicative skills, empathy, and a willingness to learn. In addition, an ideal leader needs to have organizational knowledge, effective decision-making skills, and the ability to motivate employees. He should possess honesty. He must be honest and demonstrate his integrity through his actions. His words and actions should always match. Foresight. A leader should have the ability to predict future situations. Communicative skills. The leader must be able to communicate clearly and effectively with his team members. Empathy. Swanubuddhishil. A leader should have empathy for employees and be able to understand their problems. Empathy. সহানুভূতি। একজন লিডারকে তার কর্মীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। সেলফ অ্যাওয়ারনেস। এ লিডার মাস্ট বি অ্যাওয়ার অফ হিজ ওন স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। মরাল। এ লিডার মাস্ট বি এথিক্যাল অ্যান্ড জাস্ট। ডিসিশন মেকিং অ্যাবিলিটি। দ্য লিডার মাস্ট বি অ্যাবল টু মেক ডিসিশনস কুইকলি অ্যান্ড এফেক্টিভলি। খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। ইন্সপিরেশন। অনুপ্রেরণা। দ্য লিডার মাস্ট বি অ্যাবল টু ইন্সপায়ার হিজ টিম মেম্বার্স। দলের সদস্যদের অনুপ্রাণিত করার ক্ষমতা থাকতে হবে। অ্যাডাপ্টেবিলিটি। দ্য লিডার মাস্ট বি অ্যাবল টু অ্যাডাপ্ট টু চেঞ্জিং সার্কামস্ট্যান্সেস। পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। An ideal leader should be a role model for his team members and always strive for their improvement. একজন আদর্শ নেতা তার টিম মেম্বারদের কাছে একটা রোল মডেল হবে এবং তিনি সবসময় তাদের উন্নতির জন্য কাজ করে যাবেন। নেতাজি সুভাষচন্দ্র বোস possessed all these qualities. Next, if you had been born before independence, what do you think you could have done for your country? যদি তোমার জন্ম স্বাধীনতার আগে হতো তাহলে তোমার কি মনে হয় তুমি দেশের জন্য কি করতে পারতে? কি জানতে চাইছে বলো তো? মানে জানতে চাইছে যে ইউ শুড হ্যাভ সাম কন্ট্রিবিউশন টুয়ার্ডস ফ্রিডম মুভমেন্ট। ইন ফ্রিডম মুভমেন্ট, স্বাধীনতা আন্দোলনে তোমার কিছু কন্ট্রিবিউশন থাকা উচিত ছিল। যারা স্বাধীনতা সংগ্রামে যোগদান করেছে, স্বাধীন হওয়ার পর সেই সমস্ত দেশ স্বাধীনতা সংগ্রামীদের নানাভাবে সম্মান জানিয়েছে। একমাত্র আমাদের দেশেই অনেক স্বাধীনতা সংগ্রামীদের পেনশন কোনো এক অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গেছিল। নাও লেটস রিড। শুরু করা যাক। নেতাজি সুভাষচন্দ্র বোস, born 23rd January 1897, was one of the most famous Indian nationalist leaders who fought for India's independence from British rule. নেতাজি সুভাষচন্দ্র বোস, তার জন্ম হয়েছিল 1897 23শে জানুয়ারি। এই বীরের কোনো মৃত্যুদিন নেই। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার্স, ভারতের জাতীয়তাবাদী নেতাদের অন্যতম সবচেয়ে বিখ্যাত নেতাদের একজন। হু ফট ফর ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছিলেন, যে সমস্ত ভারতীয় জাতীয়তাবাদী নেতা লড়াই করেছিলেন, তাদের মধ্যে সবথেকে জনপ্রিয়, সবথেকে বিখ্যাত নেতা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। ন্যাশনালিস্ট লিডার্স, জাতীয়তাবাদী নেতা। ফাইট থেকে আসছে ফট। হু ফট, যারা লড়াই করেছিলেন। ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীনতা। ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা। নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম ইন্ডিপেন্ডেন্ট। ফ্রম ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসন। ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতার জন্য যে সমস্ত ভারতীয় জাতীয়তাবাদী নেতারা লড়াই করেছিলেন, তাদের মধ্যে অন্যতম জনপ্রিয়, অন্যতম বিখ্যাত নেতা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। টু দিস পারপাস হি ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এই উদ্দেশ্যে তিনি আজাদ হিন্দ ফৌজ, যাকে ইংরেজিতে বলা হয় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এটা প্রতিষ্ঠা করেছিলেন। এক্ষেত্রে একটা তথ্য সংযোজন করা দরকার। তিনি ছিলেন আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক। অ্যাকচুয়ালি আজাদ হিন্দ বাহিনী তৈরি করেছিলেন ক্যাপ্টেন মোহন সিং আজাদ এবং রাসবিহারী বসু। রাসবিহারী বসু সম্পর্কে তোমরা পড়ে নিও। তিনি ছিলেন বিরাট বিপ্লবী, যিনি সেরকমভাবে কোনো সম্মান তার দেশে পাননি। মূলত রাসবিহারী বসু জাপানের হাতে বন্দি ভারতীয়দের নিয়ে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন এবং নেতাজি সুভাষচন্দ্র যখন জাপানে গিয়ে পৌঁছান,
তিনি তার রাস নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দেন, হুইচ ইনক্লুডেড এ উইমেন্স রেজিমেন্ট টু, যেখানে এক নারী বাহিনীও ছিল, রেজিমেন্ট বাহিনী। ইন 1941 সালে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট, ব্রিটিশ সরকার সুভাষচন্দ্রকে গৃহবন্দী করেন, দ্যাট ইজ কনফাইন্ড হিম ইন ইজ ওন হাউস, অর্থাৎ তাকে তার নিজের গৃহেই, নিজের বাড়িতেই অন্তরীণ করে রাখেন। কেন তাকে নিজের বাড়িতেই অন্তরীণ করে রেখেছিল সেটা আমরা ইন্ট্রোডাকশনে আলোচনা করেছি। The following narrative describes the exciting and courageous escape of Subhash Bose from the clutches of the British to continue his struggle for India's freedom. নিচের উদ্ধৃত অংশে বর্ণনা করা হয়েছে সুভাষচন্দ্র বসুর সেই উত্তেজনাকর এবং সাহসী পলায়ন, এক্সাইটিং অ্যান্ড কারেজিয়াস এসকেপ, উত্তেজনাপ্রদ সাহসী পলায়ন, ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশদের থাবা থেকে, ব্রিটিশদের কবল থেকে তিনি কীভাবে চমকপ্রদভাবে সাহসের সাথে পালিয়েছিলেন, টু কন্টিনিউ হিজ স্ট্রাগল ফর ইন্ডিয়াস ফ্রিডম, ভারতের স্বাধীনতা সংগ্রামকে চালিয়ে যাওয়ার জন্য। তার বিবরণ আমরা নিচে পাবো, দেখে যাও। লুকিং পেল অ্যান্ড থিন, পেল ফ্যাকাসে, কালারলেস, থিন শীর্ণ, দেখে মনে হচ্ছিল শীর্ণ এবং ফ্যাকাসে, উইথ এ বুসি হাফ গ্রোন বিয়ার্ড, বুশ থেকে আসছে বুসি, ঝোপের মতো, হাফগ্রোন খোঁচা খোঁচা, হাফগ্রোন বিয়ার্ড খোঁচা খোঁচা দাড়ি, আর মুখে ঝোপের মতো খোঁচা খোঁচা দাড়ি। সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলোজ হোয়েন শিশির হিজ নেফিউ এন্টার্ড সুভাষ বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন। রিক্লাইন থেকে আসছে রিক্লাইনিং, হেলান দেওয়া। সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলোজ, সুভাষচন্দ্র বসু সুভাষ বালিশে হেলান দিয়ে বসেছিলেন। হোয়েন শিশির হিজ নেফিউ, যখন শিশির তার ভাইপো, এন্টার সুভাষ বেডরুম, সুভাষের শয়নকক্ষে প্রবেশ করলেন, দ্যাট ডিসেম্বর আফটারনুন, সেই ডিসেম্বরের বিকেলবেলায় তার ভাইপো শিশির যখন তার শয়নকক্ষে প্রবেশ করলেন, তখন ফ্যাকাশে শীর্ণ চেহারা আর মুখে ঝোপের মতো খোঁচা খোঁচা দাড়ি নিয়ে সুভাষচন্দ্র বসু বালিশের উপর হেলান দিয়ে শুয়েছিলেন। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড, সুভাষ তাকে তার বিছানার ডান দিকে বসালেন। লক্ষ্য করো, মেড হিম সিট, তাকে বসালেন, কজেটিভ ফর্ম। যে সমস্ত ভার্বের কজেটিভ ফর্ম নেই সেগুলোকে মেক, কজ ইত্যাদি, হেল্প ইত্যাদি দিয়ে কজেটিভ করা হয়। সুভাষ মেড হিম সিট, সুভাষ তাকে বসালেন, টু হিজ রাইট, তার ডান দিকে, অন দ্য বেড, বিছানায়, তার বিছানায় তার ডান দিকে সুভাষ তাকে বসালেন। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির হি সেড, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি। ইন্টেন্সলি, নিবিষ্ট মনে, গভীরভাবে শিশিরের দিকে তাকিয়ে তিনি বললেন, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি, তুই আমার কিছু কাজ করে দিবি। শিশির নডেড, শিশির সম্মতিসূচকভাবে মাথা নাড়ল। দ্য টাস্ক অ্যাজ ইট টার্ন আউট ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। কাজটা ছিল, যা দেখা গেল, সুভাষকে ভারত থেকে পলায়নের পরিকল্পনায় সাহায্য করা ও সেটাকে কার্যকর করা। ক্যারি আউট, এক্সিকিউট, কার্যকর করা। টু হেল্প প্ল্যান, পরিকল্পনা করতে সাহায্য করা। এসকেপ, পালিয়ে যাওয়া, সুভাষের এসকেপ ফ্রম ইন্ডিয়া, ভারত থেকে সুভাষ পালিয়ে যাবেন সে ব্যাপারে পরিকল্পনা এবং সেটাকে কার্যকর করতে সহায়তা করা, এটাই দেখা গেল কাজ। শিশির would have to drive his uncle in the dead of the night to a railway station far away from Calcutta. শিশিরকে গভীর রাতে গাড়ি চালিয়ে তার কাকাকে কলকাতা থেকে অনেক দূরের একটা রেল স্টেশনে নিয়ে যেতে হবে। কলকাতা থেকে অনেক দূরে, যাতে ব্রিটিশদের নজরের অনেক বাইরে থাকে। হাওড়াতে যদি তিনি ট্রেনে চাপেন তাহলে ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়ে যেতে পারেন। শিশির would have to drive his uncle, শিশিরকে, তার কাকাকে গাড়ি করে চালিয়ে নিয়ে যেতে হবে। ইন দ্য ডেড অফ দ্য নাইট, গভীর রাত্রে, টু এ রেল স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা, কলকাতা থেকে অনেক দূরে একটা রেল স্টেশনে তার কাকাকে গাড়িতে চাপিয়ে মধ্যরাত্রে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স অ্যাট এলগিন রোড, শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস অ্যাট ওয়ান উডবার্ন পার্ক ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট। শিশিরও জানে না তার কাকা কোথায় যাচ্ছে, কবে ফিরবে, এবং এগুলো নিয়ে প্রশ্ন করার কোনো সাহস কারও নেই।
ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স অ্যাট এলগিন রোড, এলগিন রোডের বাড়িতে সুভাষ থাকতেন। এলগিন রোডের বাড়ির তার কাকার বাসস্থান থেকে, রেসিডেন্স বাসস্থান, তার থেকে বাসিন্দা রেসিডেন্ট। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স অ্যাট এলগিন রোড, এলগিন রোডে তার কাকার বাসস্থান থেকে শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট, শিশির সেই রাত্রে হেঁটে হেঁটে বাড়ি ফিরে গেলেন। টু হিজ ওন হাউস, তার নিজের বাড়িতে। অ্যাট 1 উডবার্ন পার্ক, এটা তার বাড়ির ঠিকানা। 1 উডবার্ন পার্কে তার নিজের বাড়িতে সেই রাত্রে হেঁটে হেঁটে ফিরে গেলেন। ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট, সাবডিউড চাপা, ইন এ স্টেট অফ ওয়ান্ডার বিস্ময়, বিস্ময় আর চাপা উত্তেজনা নিয়ে তিনি তার বাড়িতে ফিরে গেলেন। তার রাঙ্গা কাকা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কতদিনের জন্য যাচ্ছে জিজ্ঞেস করার কোনো উপায় নেই। টেক্সটের শেষে সুভাষচন্দ্র নিয়ে তোমাদের কয়েকটা ঘটনা শেয়ার করব, তাতে তোমরা বুঝতে পারবে যে তার ব্যক্তিত্ব কত গভীর ছিল, কত প্রসারিত ছিল। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষেস হাউস, সুভাষের বাড়ির উপর পুলিশ নজর রাখছিল। পুলিশ, পুলিশ কথাটি সবসময় বহু বচনে ব্যবহার করা হয়, এই জন্য ওয়ার ব্যবহার করা হয়েছে। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ, পুলিশ নজর রাখছিল। অন সুভাষেস হাউস, সুভাষের বাড়ির উপর। দো ইট ওয়াজ নর্মাল ফর এ নেফিউ টু ভিজিট অ্যান এলিং আঙ্কেল, সুভাষ হ্যাড অ্যান এডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ। যদিও একজন ভাইপোর পক্ষে অসুস্থ কাকাকে দেখতে আসা স্বাভাবিক ব্যাপার, সুভাষের একটা অতিরিক্ত অজুহাত ছিল তার ভাইপোর সঙ্গে দেখা করার। দো ইট ওয়াজ নর্মাল ফর এ নেফিউ টু ভিজিট অ্যান এলিং আঙ্কেল, এলিং অসুস্থ, সিক, অসুস্থ কাকাকে তার ভাইপো দেখতে আসবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। সুভাষ হ্যাড অ্যান এডিশনাল এক্সকিউজ, অ্যাড থেকে আসছে এডিশনাল, অতিরিক্ত। সুভাষ হ্যাড অ্যান এডিশনাল এক্সকিউজ, সুভাষের একটা অতিরিক্ত অজুহাত ছিল ফর মিটিং হিজ নেফিউ, তার ভাইপোর সাথে দেখা করার। কি অজুহাত? শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও, শিশির ছিল রেডিও চালাতে দক্ষ, রেডিওতে সেন্টারটা ধরাতে শিশিরবাবু দক্ষ ছিলেন। গুড অ্যাট দক্ষ, এফিসিয়েন্ট। তখনকার রেডিও এখনকার পোর্টেবল রেডিওর মতো ছিল না, যত্ন সহকারে টিউনিং করে বিদেশি চ্যানেলগুলো ধরতে হতো। শিশির সেটা খুব দক্ষতার সাথে পারতেন, সেটাই বলা হচ্ছে। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও, রেডিও অপারেট করতে, রেডিও চালাতে, রেডিওতে চ্যানেল ধরতে শিশির দক্ষ ছিলেন। হি হেল্প সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট সম্প্রচার, রেডিও মেসেজ, বিদেশি সম্প্রচার সুভাষকে শুনতে তিনি সাহায্য করতেন। হি হেল্প সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট, ফরেন বিদেশি সম্প্রচার সুভাষকে শুনতে তিনি সাহায্য করতেন। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এস্কেপ, সুভাষ এবং শিশির পালানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করল। কীভাবে পালানো যায় যাতে পুলিশের নজর, পুলিশের সন্দেহ হবে না। ফাইনালি দি ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, অবশেষে তারা ঠিক করলো গাড়ি চালিয়ে বের হবে সবচেয়ে স্বাভাবিকভাবে। ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, সব থেকে স্বাভাবিক ভঙ্গিতে। থ্রু দ্য মেন গেট, মূল ফটক দিয়ে, মূল দরজা দিয়ে, তাহলে পুলিশের কোনো সন্দেহ হবে না। শিশির ওন্ড এ জার্মান কার কল্ড দ্য ওয়ান্ডারার, ওন্ড অধিকারে থাকা, অধিকারে ছিল এরকম বোঝাতে। শিশির ওন্ড এ জার্মান কার, শিশিরের একটা জার্মান গাড়ি ছিল, কল্ড দ্য ওয়ান্ডারার, সেই গাড়িটার নাম ছিল দ্য ওয়ান্ডারার। ওয়ান্ডারার নামে একটা জার্মান গাড়ি ছিল শিশিরের। হুইচ হি অ্যান্ড সুভাষ চোজ ফর দ্য জার্নি, চোজেন, CHAC, চুজ পছন্দ করা। হুইচ হি অ্যান্ড সুভাষ চোজ ফর দেয়ার জার্নি, যেটাকে সে আর সুভাষ বেছে নিল তাদের যাত্রার জন্য, যেটাকে তিনি এবং সুভাষচন্দ্র বেছে নিলেন তাদের যাত্রার জন্য। চুজ বেছে নেওয়া, চোজ বেছে নিয়েছিলেন।